ওকে, তাহলে সক্রিয়তা ক্রমের প্রথম শর্টকাটটা ছিল হচ্ছে সক্রিয়তা ক্রমে যে ধাতুটি উপরে থাকবে সেটা সবসময় তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। যেমন ক্যালসিয়াম আর জিঙ্ক দিয়ে যদি আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষ বানাই, অলওয়েজ ক্যালসিয়াম হবে অ্যানোড এবং অটোমেটিক্যালি যেটা বাদ থাকবে সেটা হবে ক্যাথোড। ক্যাথোড, ঠিক আছে। ওকে, আচ্ছা। এবার নাম্বার 2 লেখো। দুইয়ে লেখো সক্রিয়তা ক্রমে হাইড্রোজেনের নিচের ধাতুগুলো। 2 নাম্বার শর্টকাটটা লেখো, সক্রিয়তা ক্রমে হাইড্রোজেনের নিচের ধাতুগুলো সক্রিয়তা ক্রমে হাইড্রোজেনের নিচের ধাতুগুলো সাধারণত অ্যাসিডের সক্রিয়তা ক্রমে হাইড্রোজেনের নিচের ধাতুগুলো সাধারণত অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে না। সক্রিয়তা ক্রমে হাইড্রোজেনের নিচের ধাতুগুলো সাধারণত অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে না। The metals which are positioned under hydrogen atom in reactivity series, the metals which are positioned under hydrogen atom in the reactivity series can't substitute the hydrogen of acids, ঠিক আছে, খেয়াল রাখবা। সো হাইড্রোজেনের নিচে যারা আছে কপার, মার্কারি, সিলভার, দেন হচ্ছে প্লাটিনাম, গোল্ড, এরা কি করতে পারে না বলো? অ্যাসিডের যে হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। সেই জিনিসটা একটু মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা ব্যতিক্রম আসলে আছে। যেমন ধরো ভাইয়া, তোমাকে এই জিনিসটার একটা এক্সাম্পল আমি তোমাকে দেখাই। ধরো এই 2 নম্বর শর্টকাটটার একটা ব্যাখ্যা একটু লিখে রাখো। যেমন ধরো ক্যালসিয়ামের সাথে যদি কার বিক্রিয়া হয়, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, সো ক্যালসিয়াম কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজে কি বলো, হাইড্রোজেনের উপরে। তাহলে এখানে সিম্পলি হবে ক্যালসিয়াম সালফেট সাথে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, দ্যাট ইজ ওকে। কিন্তু যদি তুমি কপারের সাথে বিক্রিয়া করাও, কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হবে? বিক্রিয়া কিন্তু হবে না, কারণ কপারের পজিশন কি হাইড্রোজেনের নিচে, সো এই বিক্রিয়াটা হবে না। কিন্তু 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 তুমি যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, ঠিক আছে, কিন্তু তুমি যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে এখানে উৎপন্ন হবে কপার সালফেট সাথে হচ্ছে তোমার কি বলো, হাইড্রোজেন, ঠিক আছে। এবং এটা কিন্তু ভাইয়া কপারের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিজের বৈশিষ্ট্য। গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার জন্য সে কপারকে কি করে বলো, জারিত করে কপার সালফেটে পরিণত করে। এই 3টা রিঅ্যাকশন লেখো। তো দেখো প্রথমটা হবে কেন, কারণ ক্যালসিয়ামের পজিশন হাইড্রোজেনের উপরে। এই সক্রিয়তা সিরিজে ক্যালসিয়ামের পজিশন হাইড্রোজেনের উপরে, সো ক্যালসিয়াম উইল অবভিয়াসলি রিঅ্যাক্ট উইথ সালফিউরিক অ্যাসিড। বাট খেয়াল করো, কপারের সাথে যখন সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হবে তখন কি হবে, সেই বিক্রিয়াটা হবে না, কারণ কপারের পজিশন হাইড্রোজেনের নিচে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে বললাম কপার প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন আমরা করতে যাব, হবে কপার সালফেট সাথে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, ওকে। সো কপারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঠিকই রিঅ্যাকশন হয়। সো এটা কি কেন হইলো ভাইয়া? তো সেটা কপারের বৈশিষ্ট্য না, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সে এত বেশি সক্রিয় যে সে অলমোস্ট সবার সাথে কি করে ফেলে বলো, রিঅ্যাক্ট করতে পারে। সো নিচে ব্যাখ্যাটা লিখে নাও, আমি বলে দিচ্ছি যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার কারণে, ঠিক আছে, ডিউ টু হাইলি
oxidizing property of concentrated sulfuric acid due to highly oxidizing property of বা হাই লিখতে পারো due to high oxidizing property of concentrated sulfuric acid গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার কারণে এটি কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত করতে সক্ষম। এটি কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত করতে সক্ষম। এটি কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত করতে সক্ষম। ঠিক আছে, ওকে, এই ঠিক আছে ভাইয়া, লিখলাম। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা একটু এখানে মনে রাখা লাগবে, যেটা আসলে এই জায়গাতে এইভাবে কি করে বলো, কাজ করে। ঠিক আছে, এটা আসলে এই জায়গাতে এইভাবে কাজ করে। ঠিক আছে, সুন্দর, রাইট? ঠিক আছে, হুম। তাহলে এরপরের যে পার্টসটা আমরা এখান থেকে আসলে দেখতে পারি সেটা হচ্ছে ভাইয়া, আমরা এবার আস্তে আস্তে কোষের দিকে যাচ্ছি। কিসের দিকে যাচ্ছি বলো? কোষের দিকে যাচ্ছি। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা ফার্স্টে কি লিখবো শোনো, ফার্স্টে লিখবো হচ্ছে এবার বড় করে একটা টাইটেল দাও ভাইয়া, সেটা হচ্ছে তোমার কোষ। টাইটেল হবে কোষ। এই কোষ কিন্তু ওই যে বায়োলজিক্যাল কোষ না, ঠিক আছে? দিস ইজ মানে তোমার সেল। এটা হচ্ছে তোমার, আমরা তড়িৎ রাসায়নিক কোষ, ব্যাটারি ট্যাটারি নিয়ে কিছু পড়াশোনা করব, কিছু না আসলে অনেক বেশি পড়াশোনা করব। ঠিক আছে, সো টাইটেল দাও কোষ। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো কোষ ইংলিশে হচ্ছে সেল। আচ্ছা, সো ফার্স্ট অফ অল একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সো দাঁড়াও, লেখো, তড়িৎ প্রবাহের ব্যবস্থাপনা সম্পর্কিত যন্ত্রসজ্জাকে তড়িৎ রাসায়নিক কোষ বা সেল বলে। তড়িৎ রাসায়নিক কোষ বা শুধু কোষও লিখতে পারো, তড়িৎ রাসায়নিক কোষ বা কোষ বলে। ঠিক আছে, ওকে। তড়িৎ প্রবাহের ব্যবস্থাপনা সম্পর্কিত যন্ত্রসজ্জাই তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, ওকে। ইংলিশে লিখে নাও, দ্য মেকানিজম অফ ম্যানেজমেন্ট অফ ইলেকট্রিসিটি। আচ্ছা, the mechanism of management of electricity using chemical substances is known as electrochemical cell. The mechanism of management of electricity using chemical substances is known as electrochemical cell or only cell. আচ্ছা, সো এই গেল প্রথম কথাবার্তা, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। সো নিচে এবার আমরা লিখব, তড়িৎ রাসায়নিক কোষ প্রধানত দুই প্রকার। প্যারা করে লেখো, তড়িৎ রাসায়নিক কোষ প্রধানত দুই প্রকার। Mainly there are two types of electrochemical cells. Number one, তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল। নাম্বার ওয়ান, তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল। নাম্বার টু, গ্যালভানিক বা ভোল্টার কোষ। নাম্বার টু হচ্ছে গ্যালভানিক বা ভোল্টার কোষ। নাম্বার টু হচ্ছে গ্যালভানিক অর ভোল্টার কোষ। আচ্ছা, সো গেল এটা গ্যালভানিক অর কি বলো, ভোল্টার কোষ। আচ্ছা, সো এই রিলেটেড কথাবার্তা গুলা আমরা ফার্স্টে দেখলাম ভাইয়া, যে কোনটা কি টাইপের
জিনিসপত্র এখানে আছে। আচ্ছা, সো কোষ কি বলো, যেখানে ভাইয়া কেমিস্ট্রি ইউজ করে আমরা কোনো না কোনো ভাবে কারেন্ট ফ্লো করাবো, কারেন্টের ফ্লো বা ফরমেশন থাকবে, সেটাই আসলে এক ধরনের কি বলো কোষ। ঠিক আছে, যেখানে আমরা কি করব বলো, কি ইউজ করে বলো, আমরা তোমার রাসায়নিক যে কোনো একটা কিছু, কোনো একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা কোনো না কোনো ভাবে ইলেকট্রিসিটি বানাবো বা ইলেকট্রিসিটি চালাবো বা এই টাইপের কোনো একটা কিছু করব, এই ধরনের একটা মেকানিজম বা যন্ত্রসজ্জাকে আমরা কি বলি, কোষ বলি। ঠিক আছে, আমরা দেখবো ভাইয়া। সো এবার টাইটেল হবে ভাইয়া, সো কোষের দুইটা ভাগ আমরা দেখলাম, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। তো আমাদের সিলেবাসে তড়িৎ রাসায়নিক কোষ আছে, কিন্তু ভাইয়া তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ কোষটাও অল্প একটু পড়াই দিব, কারণ তড়িৎ বিশ্লেষণ কোষ না জানলে তোমরা বুঝবা না দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স গুলা কোন জায়গাতে। আচ্ছা, সো গেল এই পার্টটা। এবার এবার টাইটেল দিবা তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার, তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার। ওকে, আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার, ইলেকট্রোডস অফ ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোডস অফ ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার। আচ্ছা, লিখলাম। ওকে, সো নিচ থেকে সংজ্ঞা লিখে নেই ভাইয়া। লেখো, কোন তড়িৎ রাসায়নিক কোষে ব্যবহৃত, কোন তড়িৎ রাসায়নিক কোষে ব্যবহৃত ধাতব পাত দুটিকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলে। কোন তড়িৎ রাসায়নিক কোষে ব্যবহৃত ধাতব পাত দুটিকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলে। The two metallic plates used in a electrochemical cell, the two metallic plates used in a electrochemical cell is known as electrodes. The two electro the two metallic plates, comma, used in a electrochemical cell is known as electrodes. The two, কি লিখছি বলো, the two metallic plates used in an electrochemical cell is known as electrodes. আচ্ছা, নিচে লেখো তড়িৎদ্বার বা ইলেকট্রোড দুইটি, তড়িৎদ্বার বা ইলেকট্রোড দুইটি। There are two electrodes. নাম্বার 1 হচ্ছে অ্যানোড, নাম্বার 1 হচ্ছে অ্যানোড, নাম্বার 2 হচ্ছে ক্যাথোড। নাম্বার 1 হচ্ছে অ্যানোড, নাম্বার 2 হচ্ছে ক্যাথোড। ওকে, আচ্ছা, সো এই দুইটা আমরা লিখলাম। আচ্ছা, নিচে লেখো প্যারা করে ভাইয়া, যে অ্যানোড লেখো, এভাবে লেখো ভাইয়া, আমি বলতেছি দাঁড়াও, এভাবে লেখো যে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড বাম পাশে থাকে বলে একে বাম তড়িৎদ্বার এবং ক্যাথোড ডান পাশে থাকে বলে একে ডান তড়িৎদ্বারও বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড বাম পাশে থাকে বলে একে বাম তড়িৎদ্বার এবং ক্যাথোড ডান পাশে থাকে বলে একে ডান তড়িৎদ্বারও বলা হয়। ওকে, একে ডান তড়িৎদ্বারও বলা হয়। আচ্ছা, সো লিখলাম এটা, আমরা আশা রাখি বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। ঠিক আছে, ওকে, এই সো অ্যানোড গেল, ক্যাথোড গেল। আচ্ছা, সো এইবার এবার 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 অ্যানোড আর ক্যাথোড তো গেল, এবার আমরা খাতায় টাইটেল দিব তড়িৎ বিশ্লেষণ কোষ। ঠিক আছে ভাইয়া,
এবার টাইটেল হবে তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল। তড়িৎ বিশ্লেষণ কোষ। আমি কি আজকে তোমাদের বেশি লেখায় ফেলতেছি নাকি বাচ্চারা? অফলাইনের হিসাবে ঠিক আছে। ঠিক আছে, ওকে। তড়িৎ বিশ্লেষণ কোষ, ঠিক আছে। আরে একদিন লেখানে রে ভাই, সামনে আরো কিছু লেখালেখি আছে। তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এটার সংজ্ঞা লিখতে হবে ভাইয়া, ঠিক আছে। সো জিনিসগুলো তো ব্যাখ্যা করে সুন্দর করে বোঝানো লাগে, ঠিক না ভাইয়া? শুধু তো তোমরা জানো আমি আমার নিজের পছন্দ না হলে কোনো কিছুই করি না। সো ভাইয়া সুন্দর করে পড়াইতে হবে, একদম সিরিয়ালি একটার পর একটা আসবে। সো তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল। লিখে নাও দ্রুত ভাই, আমি বলে দিচ্ছি। দেখো, যে কোষে একটি গলিত বা দ্রবীভূত, যে কোষে একটি গলিত বা দ্রবীভূত, যে কোষে একটি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে, যে কোষে একটি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে, বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে, ইংলিশে লিখে নাও, দ্য সেল, দ্য ইলেকট্রোকেমিক্যাল সেল ইন হুইচ, the electrochemical cell in which, ঠিক আছে, the electrochemical cell in which electricity is allowed to flow from outer source, electricity is allowed to flow from outer source, electricity is allowed to flow from outer source। আচ্ছা, যে কোষে একটি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। The electrochemical cell in which electricity is allowed to flow from outer source in a electrolyte, in an electrolyte, in an electrolyte, so that it gets ionized into, so that it gets ionized into other substances, so that it gets ionized into other substances, hyphen দিয়ে, is called an electrolytic cell, is called an electrolytic cell। ঠিক আছে ভাই, বাংলায় একবার বলছি শোনো। যে কোষে একটি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। The electrochemical cell in which electricity is allowed to flow from outer source so that the electrolyte can, so that the electrolyte can be ionized into other substances is called an electrolytic cell। ঠিক আছে, আচ্ছা। সেইখানে মনে রাখা লাগবে ভাইয়া তোমাকে অবশ্যই, যেখানে একটা কি থাকে বলো, তোমার বাহ্যিক উৎস থাকে, আউটার একটা কি থাকবে বলো, সোর্স থাকবে, ঠিক আছে। সো তড়িৎ বিশ্লেষণ কোষ, ওকে, ইলেকট্রোলাইটিক সেল। সো এখানে আমরা একটা ফিগার আঁকবো, যে ফিগারের রেসপেক্টে আমরা আসলে এই টোটাল জিনিসটাকে কি করব বলো, এক্সপ্লেইন করব, ঠিক আছে। অভি